আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড বইটির সত্ত্ব সৎসঙ্গ পাবলিশিং হাউস কর্তৃক সংরক্ষিত। ৩রা পৌষ বুধবার ১৩৪৭ বঙ্গাব্দ, ১৮ই ডিসেম্বর ১৯৪০ খ্রিস্টাব্দ। শ্রী শ্রী ঠাকুর সকালে আশ্রম প্রাঙ্গণে পশ্চিমাস্য হয়ে চৌকিতে উপবিষ্ট। কেষ্টদা, হরিপদদা, ধীরেনদা, প্রফুল্ল প্রভৃতি অনেকেই উপস্থিত। শ্রী শ্রী ঠাকুর আজ আনন্দে মাতোয়ারা হয়ে কথাবার্তা বলছেন। ভক্তবৃন্দ বিভোর হয়ে তার শ্রীমুখ নিঃসৃত কথামৃত পান করছেন। নেতা কেমন হবে সেই সম্বন্ধে কথা উঠল। প্রেম পূরিত ললিত ভঙ্গিতে প্রাণ কারা দরদ ভরা সুরে তিনি বলছেন, লিডারের মুখ দিয়ে কথা বেরোবে এমন যে কানের ভেতর দিয়া মরমে পশিল, আকুল করিল গো পরাণ বলে মানুষ বোধ করবে। মুসলিনীর কথা শুনেছি, যেমন সুইট, সফট, মোডেস্ট, তেমনি আনকম্প্রোমাইজিং। লিডারের হতে হবে লয়াল, সুইট, সফট, সিনসিয়ার, অ্যাক্টিভ। তার চেহারা চাহনিই হবে এমন যে মানুষ এনচ্যান্টেড হয়ে যাবে। এরপর শ্রী শ্রী ঠাকুর ধীরেন্দা সম্বন্ধে বললেন, আমি ভাবছি ওকে জ্যাঠার ওখান থেকে এনে অন্য জায়গায় খাবার ব্যবস্থা করে দিই, কিন্তু আবার মনে হয় ওখানে থাকাই ভালো, যেখানে প্রতি মুহূর্তে অপোজিশন, কোনো ক্ষমা নেই, সহানুভূতি নেই। সেখানে থেকে যদি টোন ও টেম্পার ঠিক রেখে প্রিন্সিপাল নিয়ে চলতে পারে, তবেই তার ভেতর দিয়ে অনেকখানি বেড়ে উঠবে। সব সাধনার এই প্রকৃত স্থান। আর ডিফিকাল্টির ভেতর দিয়ে ছাড়া কোনো গ্রেট ম্যান হয়নি। উন্নতি মানেই উন্নতি, শ্রেয়োন্নতি, আর তাই নিয়ে কুশল কৌশলী নিয়ন্ত্রণে সুব্যবস্থিতির সহিত অন্তরায় অতিক্রম করে আমরা যত কৃতকার্য হতে পারি শ্রেয় উপচারিতায়, ততই আমরা উন্নতি লাভ করি। যাদের মুভ ফর প্রিন্সিপাল আছে, তারা সাফারিংয়ের ভেতর পড়ে সেগুলি ম্যানিপুলেট করে এক্সপিরিয়েন্সের অধিকারী হয়, বড় হয়। যাদের তা নেই, তারা ওর চাপে ডুবে যায়। প্রফুল্ল, মানুষের সহ্যের তো একটা সীমা আছে। শ্রী শ্রী ঠাকুর, মানুষের ফ্যাটিক লেয়ার ব্রেক করে গেলে তখন সে যা পারে তাই দেখে মানুষ অবাক হয়ে যায়, ভাবে অসাধারণ, কিন্তু তার কাছে সেটা স্বাভাবিক। বৃত্তি নিয়ন্ত্রণ সম্বন্ধে কথা উঠল। শ্রী শ্রী ঠাকুর নিজ জীবনের অভিজ্ঞতা থেকে রসগোল্লা খাওয়ার লোভ জয়, উপর্যুপরি ৩ রাত্রি স্বপ্নে পরমা সুন্দরীর আকুল প্রেম নিবেদন এবং সর্বশেষে মায়ের আবির্ভাব ও তার উপদেশ মতো নাম করার ফলে প্রলোভন হতে রেহাই পাওয়ার বৃত্তান্ত সংক্ষেপে উল্লেখ করে বললেন, ক্লুটা পেয়ে গেলাম। দেখলাম অত্যন্ত সোজা। ঝোঁকটা যখন চাপে ততখানি স্পিড নিয়ে আদারওয়াইজ বিইংলি এনগেজড হয়ে পড়লে ও কথা আর মনে থাকে না, আপনা থেকেই নেশা কেটে যায়। এরপর লোকের সঙ্গে ব্যবহার কেমন হওয়া উচিত সেই সম্বন্ধে কথা উঠল। শ্রী শ্রী ঠাকুর, আপনজনের মতো প্রাণস্পর্শী ব্যবহারটাই মানুষ চায়। তোমার ব্যবহার যদি বাহ্যত রূঢ়ও হয়, অথচ তার মধ্যে ওই জিনিসটি থাকে, তাহলেও মানুষ তা পছন্দ বই অপছন্দ করবে না। আমি যখন ডাক্তারি করতাম, একবার একজন মুসলমানকে চিকিৎসা করছিলাম। একটু কমার পর তার বাড়ি থেকে ওষুধ নিতে আসে না। আমার তখন দিনরাত কি ভাবনা, মনটা কেবলই অস্থির অস্থির করত। কি জানি কি হলো, কেমন আছে লোকটা। ৩ দিন পরে যখন ওষুধ নিতে আসলো, আমি তাকে খুব বকলাম। বকা শুনে সে বলে, বাবু আপনি যে এত গালাগালি দিলেন, অন্য কেউ হলে আমি তাকে আস্ত রাখতাম না, কিন্তু আপনার কথাগুলি আমার এত মিষ্টি লাগছে, ইচ্ছে করছে আপনি আরও গালাগালি করেন, আমি শুনি। আমি তখন ভাবলাম, ভগবান আমাকে গালাগালি করতে শিখিয়েছে তাহলে। তাছাড়া আমি কাউকে বেশি কিছু করা কথা বলতে পারি না। এই ভয়টা যেন আমাকে ভূতের মতো পেয়ে বসে আছে, যাকে আমি বকছি পাছে সে মরে যায়, তাহলে তো আমার আর দুঃখ রাখার জায়গা থাকবে না। অবশ্য অসৎ নিরোধের জন্য যেখানে যা প্রয়োজন তা করাই লাগে। তবে আনকম্প্রোমাইজিং হতে গেলে সুইট হবার অসুবিধা নেই। থ্র্যাশিং এমনভাবে দেওয়া যায় যাতে মানুষ ইলেটেড হয়ে ওঠে। এরপর শ্রী শ্রী ঠাকুর কেষ্টদার কাছে শুনতে লাগলেন যাজন কার্যাদি কোথায় কেমন হচ্ছে। ২৮শে ফাল্গুন বুধবার ১৩৪৭ বঙ্গাব্দ, ১২ই মার্চ ১৯৪১ খ্রিস্টাব্দ। সকালে শ্রী শ্রী ঠাকুর হাত মুখ ধুয়ে নিভৃত নিবাসে এসে বসেছেন, পূর্বাশ্ব হয়ে। সম্মুখে দিগন্তের বিস্তার, কোন দূর দূরান্তে আকাশের শেষ প্রান্তে যেন তার দৃষ্টি নিবদ্ধ। মুখে তার নির্মল প্রশান্তি, ভাব ভাব ভঙ্গিতে একটা সহজ বৈরাগ্য, স্বচ্ছন্দ নির্লিপ্ততা। মহাযোগেশ্বর যেন যোগে বসে আছেন, একলাটি নিরালা হয়ে।
সত্যেনদা ও প্রফুল্ল এসে এক কোণে চুপচাপ বসলেন। কিছু সময় এমনি কাটলো নীরব নিস্তব্ধ। তারপর শ্রী শ্রী ঠাকুর তামাক চেয়ে খেলেন। তামাক খেতে খেতে আলাপ শুরু হলো। সত্যেনদা ইষ্টভৃতি সম্বন্ধে কথা তুললেন। শ্রী শ্রী ঠাকুর আবেগ ভরে বলছেন, ইষ্টভৃতি করতে গেলেই যাজন ইত্যাদি সব এসে পড়ে। খেটে পিটে যাকে প্রীতির সঙ্গে ভরণ করি, ভাবা বলায় তার কথা এসেই যায়। তিনি আপন হয়ে ওঠেন, অন্তরে বাসা বাঁধেন। ইষ্টভৃতি শুধু বামুন পণ্ডিতদের দেওয়া ব্যবস্থা নয়, মুসলমান খ্রিস্টান ইত্যাদি সকলেরই আছে। জেমসও ওই ধরনের কথা বলেছেন, তবে আমাদেরটার মধ্যে তপস্যার ভাবটা বেশি আছে। ভবতী ভিক্ষাং দেখি বলে উপনয়ন সংস্কারের থেকে আরম্ভ করে আমরণ দিনের পর দিন চলতেই থাকে। এককে কেন্দ্র করে অন্য যা সব করা যায় সবই ইন্টিগ্রেটেড হয়ে ওঠে। গোড়ায় এক থাকলে তারপর যত শূন্যই বসাও ততই বেড়ে যায়। বেলা 9:15 সময় শ্রী শ্রী ঠাকুর মাতৃমন্দিরের বারান্দায় বসা। বাইরে দখল প্রামাণিককে দেখে বললেন, কি পরামাণিক? দখল ওখানে দাঁড়িয়েই কথা বলতে লাগলো। শ্রী শ্রী ঠাকুর সহাস্যে, তুমি অম্বা করো কেন? কাছে আসো, বসো, না হলে কি কথা কয়ে সুখ হয়? দখল হাসতে হাসতে কাছে এসে বসল। শ্রী শ্রী ঠাকুর তার সঙ্গে পুরনো দিনের গল্পগুজব করতে লাগলেন। 30শে ফাল্গুন শুক্রবার 1347 বঙ্গাব্দ, 14ই মার্চ 1941 খ্রিস্টাব্দ। শ্রী শ্রী ঠাকুর মাতৃমন্দিরের পেছনে বসেছেন। কেষ্টদা এসে দাঁড়ালেন, আরও অনেকে ছিলেন। কথা উঠল, দারিদ্র ব্যাধিগ্রস্তদের কেমন করে শোধরানো যায়। শ্রী শ্রী ঠাকুর বললেন, তাদের জন্য আলাদা রকমের স্কুল করা লাগে। তার নাম দিতে হয় পপার রিফরমেটরি স্কুল, যেখানে তাদের বাস্তব কাজের মধ্যে দিয়ে শিক্ষিত করে তুলতে হয়। ধরুন 200 বিঘা জমি থাকলো, সেখানে কৃষি শিক্ষার ব্যবস্থা থাকলো, ছোটোখাটো কারখানা থাকলো, শিল্প সংস্থা থাকলো, ল্যাবরেটরি থাকলো, সেখানে তারা হাতে কলমে কাজ করলো। এমনতর স্কুলে শিক্ষক চাই খুব পাকা ধরনের। তারা হবে ইষ্টপ্রাণ, চরিত্রবান, কর্মমুখর, আশা ভরসা উদ্দীপনাময়। তারা নিজেরা কাজ করবে, সঙ্গে সঙ্গে ছাত্রদেরও কাজে অনুরক্ত করে তুলবে ইলেটিং থ্র্যাশ দিয়ে। শ্যাম থিওরাইজিংয়ের বাড়াবাড়ি থাকবে না, কাজকর্ম করবে, তার সঙ্গে কিছু কিছু লিটারেশনের ব্যবস্থা থাকবে। নানা রকম ইনফরমেশনও তাদের সাপ্লাই করতে হবে। তদনুপাতিক লাইব্রেরি থাকবে। শিক্ষক ও ছাত্র একত্র থাকবে বোর্ডিংয়ে একসঙ্গে। প্রথম অবস্থায় বাইরের অন্য পপারদের আবহাওয়া থেকে তাদের দূরে রাখতে হবে। তাদের এমন পরিমণ্ডলে রাখতে হবে যাতে তাদের ভেতর সেলফ কনফিডেন্স গজিয়ে ওঠে। পাড়ার আনন্দটা তাদের মধ্যে ফুটিয়ে তুলতে হবে। আর যা কিছুই তারা করবে, লক্ষ্য রাখতে হবে যাতে সাশ্রয়ে সুন্দরভাবে নিখুঁত রকমে করে। প্রত্যেকে তার কাজের ফুল অ্যাকাউন্ট মেনটেন করবে তার ডায়েরিতে। পরস্পরের মধ্যে একটা হেলদি কম্পিটিশন থাকবে। প্রত্যেককে ডিউ অ্যাপ্রিসিয়েশন দিতে হবে। নর্মাল ইকোনমিক ইউজ অফ টাইম অ্যান্ড স্পিডে তাদের অভ্যস্ত করে তুলতে হবে। বৈশিষ্ট্য মাফিক লেবার ও আউটপুট অনুযায়ী প্রত্যেকের আর্নিং হবে। তাদের মধ্যে এমন একটা ঝোঁক বুঝিয়ে দিতে হবে যাতে তারা নিজেদের অর্জনের উপর দাঁড়িয়ে ইষ্টভরণ, আচার্যভরণ ও আত্মপোষণ করতে পারে এবং পরিবার পারিপার্শ্বিককেও কিছু কিছু দিতে পারে। এটা কম্পালসারি করে তুলতে হয়। করা, পারা ও দেওয়ার আনন্দে তাদের মাতাল করে তুলতে হয়। নিত্য ইষ্টকে খাওয়ানো লাগবেই, এই ছিল আর্য প্রথা। এই সমস্ত ইনফিরিয়রিটি ও পপারিজমের গোড়া মেরে মানুষকে অ্যাটাচড, অ্যাক্টিভ, এনার্জেটিক ও এবেল করে তুলত। সেই জন্য কথা আছে, গুরুকে কেবল দেবেই, গুরুর কাছ থেকে অর্থাৎই নেবে না। এমনকি নিজের অভাব অভিযোগের কথা জানাবেও না এমনতরভাবে যাতে তার সাহায্য করার আগ্রহ আসতে পারে। গত্যন্তরবিহীন হয়ে নিতান্তই যদি তাকে বলতে হয়, তখনই বলবে যখন তুমি একান্তই অপারগ বাস্তবভাবে। কিন্তু তার প্রত্যেকটি চাহিদা উইথ এভরি এফোর্ট ফুলফিল করতে চেষ্টা করবে। পপারিজম, ইনফিরিয়রিটি, সাইকিক্যাল অ্যান্ড ফিজিক্যাল আইডিয়ালনেস যাতে মানব চরিত্রের কানাচেও ঢুকতে না পারে, তার জন্য এটা একটা ক্রুয়েল সেফগার্ড। গুরুর কাছ থেকে সুযোগ সুবিধা সাহায্য নেওয়ার বুদ্ধি যত বাড়ে, তাকে পরিপূরণের ধান্দাটা তত ঢিলে হয়ে আসে। অথচ তৎপরিপূরণী সক্রিয় সম্বেগটাই মানুষের উন্নতি ও কৃতকার্যতার নিয়ামক। রাত্রে শ্রী শ্রী ঠাকুর বাঁধের ধারে তাসুতে বসে আছেন। পদ্মাচরের দিগন্ত জুড়ে রাতের স্তব্ধতা থমথম করছে। আশ্রমভূমি কোলাহল শূন্য, শান্ত।
দিনের কর্মব্যস্ততার পর অনেকেই স্ব ধ্যান মন্দিরে ধ্যানরত। অতিথিশালা ও কয়েকটি জায়গায় 2-4 জন পাঠ, আলোচনা ও যাজনে ব্যাপৃত। মাঝে মাঝে পল্লীর দূরে ঝোপ জঙ্গল থেকে শেয়ালের ডাক এসে সকলকে সচেতন করে তুলছিল। শ্রী শ্রী ঠাকুরের কাছে অল্প কয়েকজন ছিলেন। এমন সময় পাবনার মুক্তার শ্রীযুক্ত ক্ষিতীশ বিশ্বাস আসলেন। ধীরে ধীরে আলাপ জমে উঠল, জনসেবা সম্বন্ধে কথা উঠল। শ্রী শ্রী ঠাকুর বললেন, মানুষের কার কি সমস্যা সেটা যথাযথভাবে অনুধাবন না করে আমরা যদি নিজেদের ভাবটা অন্যের ওপর আরোপ করে তার সমাধান করতে চাই নিজেদের রকমে, তাহলে কারো সত্যিকার উপকার করা হয় না। কুলিদের খাটুনি দেখে আমার অনেক সময় কষ্ট হতো, ভাবতাম ওদের কত অসুবিধা। তাই আমি নিজে কিছুদিন ওদের সঙ্গে মিশে কুলিগিরি করে দেখেছি। দেখলাম ওরা আয় করে প্রচুর, বাবুদের থেকে বেশি করে। তাছাড়া ওরা বেশ সুখী। মার্জিত উন্নত ধরনের জীবনযাপনের হ্যাঙ্কারিংয়ের বালাই ওদের নেই। খেয়ে দেয়ে স্ফূর্তি করে স্থূলভাবে জীবন কাটিয়ে দিতে পারলেই খুশি। আমরা ওদের যা প্রবলেম বলে মনে করি সেসব ওদের প্রবলেম নয়, অথচ আমাদের কল্পিত ধারণা নিয়ে আমরা ওদের জন্য কত হইচই করি, আন্দোলন করি। এত আন্দোলন আমরা করি, কিন্তু মূল আন্দোলনটা করি না। আমার মনে হয় বর্ণাশ্রমটা যদি ঠিকভাবে জাগিয়ে তোলা যায় তবে অনেক কিছু গোল চুকে যায়। বর্ণাশ্রমের মধ্যে আনএমপ্লয়মেন্ট বলে জিনিস ছিল না, তাতে বৃত্তিহরণ ছিল মহাপাপ। প্রত্যেকে স্ব বর্ণচিত কর্ম করত, প্রত্যেকে প্রত্যেকের সহযোগী ও পরিপূরণী হতো। উদরান্নের জন্য যদি বিপ্র, ক্ষত্রিয়, বৈশ্য তাদের বর্ণ অনুচিত কাজ করত তাহলে পতিত হতো। পয়সা না নিয়ে করলে দোষ হতো না। অন্যকে হেল্প করার জন্য যদি করে পয়সা নেওয়া যায় তাও দোষের নয়, কিন্তু পেটের দায়ের জন্য যখন মানুষ ভালো মন্দ বিচার করে না, সমাজের শৃঙ্খলা মানে না, তখন তার আর কিছুই থাকে না।